আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বহুদিন থেকে বহুভাবে বলে আসছি যে কওমি মাদ্রাসার যে জুলাই বিপ্লবে তাদের অংশগ্রহণ এটাকে ধারণ করতে হবে এবং এটাকে পরিপালন করতে হবে, এটাকে নানাভাবে মোটিভেট করতে হবে এবং সেটা যে তাদের একটা অর্জন এটা মানুষকে জানাতে হবে। এটা নানাভাবে করা যায়, এটা নিয়ে নানাভাবে গবেষণা করা যায়, নানাভাবে সেটাকে মানুষের কাছে নিয়ে আসা যায়। তো এই ব্যাপারে আমি বহুভাবে বলছি, সেটা ফেসবুকে বলছি, আমি নিজে পত্রিকায় কলাম লেখা বলছি, আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে বলছি। তো এইটা কেন জরুরি, এটা আমাদের যারা কওমি মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে, যারা অথরিটি আছে, তারা কেন বুঝতে পারতেছেন না, তারা বুঝতে পারার পরও তারা জিনিসটাকে ডিলে করতেছেন, তারা এটাকে অবজ্ঞা করতেছেন, আমি জানি না। তো আমি এই কারণে এই বিষয়গুলো নিয়ে আর একটু ক্লারিফাই করি, আর একটু পরিষ্কার করি যে জুলাই আন্দোলনটা মাদ্রাসার জন্য, বিশেষত কওমি মাদ্রাসার জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বিশদভাবে বলি। দেখেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, শিক্ষক যারা আছে, এই কমিউনিটির সঙ্গে, এই ইনস্টিটিউশনের সঙ্গে যারা জড়িত, বিগত 50 বছরের মধ্যে এই 24-এর জুলাই বিপ্লব এটা তাদের সবচেয়ে বড় অর্জন, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এটা তাদের সবচেয়ে একটা বড় অর্জন। সেটা কিভাবে আমি ক্লারিফাই করি। বিগত 50 বছর দেখেন, মুক্তিযুদ্ধ যখন হয়েছে, মুক্তিযুদ্ধের সময় জামাতের, শিবিরের, আলবদর বাহিনীর যে ধ্বংসাত্মক কার্যকলাপ, সেই কার্যকলাপের পরে যেহেতু তারা ইসলাম নিয়ে এবং ইসলামের কাঁধে বন্দুক রেখে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াইছিল, সুতরাং এখানে ইসলাম একটা ফ্যাক্ট হয়ে যায় যে এই ইসলাম সম্ভবত বাংলাদেশ চায় নাই। যারা ইসলাম রিলেটেড ব্যক্তি, যারা ইসলামকে পরিপালন করেন, ইসলামকে ধারণ করেন এবং এই জনপদে যারা নাকি ইসলামী আন্দোলন করেন, ইসলামী রাজনীতি করেন, ইসলামী শিক্ষা গ্রহণ করেন, তারা সবাই সম্ভবত এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তো এই ট্যাগ যুদ্ধের পরপরই লেগে যায় এবং আপনারা অনেকেই ইতিহাস জানেন, যুদ্ধের পরপর বাংলাদেশের অধিকাংশ বড় বড় মাদ্রাসা যেগুলো সবগুলো বন্ধ ছিল, হাটহাজারী থেকে শুরু করে লালবাগ বলেন, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া বলেন, সিলেটের মাদ্রাসাগুলো, এই বড় বড় সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু এই ভয়ে যে এখানকার যারা নাকি রাজনৈতিক দল ছিল তাদের অনেকেই তখন, মানে মুসলিম রাজনৈতিক দল ছিল, তারা অনেকেই তখন পরোক্ষভাবে তারা পাকিস্তানকে একটা সহায়তা বলা যাবে না, এটা সমর্থন দিত তারা। তো এই ঘটনার পরে, মুক্তিযুদ্ধের পরে, তো স্বাভাবিকভাবেই ইসলামপন্থী যারা ছিলেন, রাজনীতি যারা করতেন এবং যারা নাকি ইসলামকে পরিপালন করতেন, যেমন কওমি মাদ্রাসা, তো এই কমিউনিটির উপরে বিরাট একটা প্রভাব পড়ে এবং তাদেরকে একঘরে করে রাখা হয় যে তারা স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা এই দেশের প্রতিষ্ঠার বিরোধী। তো সেইটা জামাত শিবিরের সঙ্গে সঙ্গে, জামাত শিবির যেহেতু ইসলামী রাজনীতি করে, সুতরাং তাদের সঙ্গে সঙ্গে যাবতীয় ইসলাম মনা দল যারা আছে, ইসলাম মনা কমিউনিটি যারা আছে, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি যাদের আছে, এদের সবাইকে একটা ক্যাটাগরাইজ করা হয় যে এরা সবাই স্বাধীনতা বিরোধী, এরা পাকিস্তানপন্থী, এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এই ন্যারেটিভ বিগত 50 বছর ধরে চলে আসছে এবং বিগত 50 বছর ধরে এই সমস্ত কওমি মাদ্রাসাকে, সমস্ত ইসলাম রিলেটেড ইনস্টিটিউশনকে, অথরিটিকে তারা এই ট্যাগ দিয়ে, যে স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, এই ট্যাগ দিয়ে তারা একঘরে করে রাখছে এবং তাদেরকে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে দেওয়া হয় নাই, তাদেরকে কখনো রাষ্ট্রের বড় বড় ফাংশনগুলোতে যাইতে দেওয়া হয় নাই, তাদেরকে দেশের কোনো কাজে লাগতে দেওয়া হয় না, কারণ যখনই তারা দেশ সেবা করতে যায় এরা তো পাকিস্তানপন্থী, হ্যাঁ, এরা তো রাষ্ট্রবিরোধী, এরা তো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এইভাবে নানাভাবে তাদেরকে বিগত 50 বছরে রাষ্ট্রের কাছাকাছি যাইতে দেওয়া হয় না, রাষ্ট্রের কোনো ফাংশনাল কাজে তাদেরকে প্রতিস্থাপন করতে দেওয়া হয় নাই। তো এইটা চলতেছিল বিগত 50 বছর ধরে। এর মধ্যে কালচারাল বিরাট একটা কমিউনিটি দাঁড়ায়া যায়। এই কালচারাল কমিউনিটির কাজই ছিল
তাদের সমস্ত নাটক, সিনেমা, ডকুমেন্টারিতে তারা এই রাজাকার বা পাকিস্তানপন্থী বা ইসলাম বিরোধী, দেশ বিরোধী যত শক্তি আছে, যত ক্রিমিনাল আছে, ভিলেন আছে, এই ভিলেনদের যে শেপ, ভিলেনদের যে স্ট্রাকচার, সেটা দাঁড় করাইতো এরকম দাড়ি, পাঞ্জাবি, টুপিওয়ালা লোকদেরকে। এটা মোটামুটি স্টাবলিশ হয়ে গেছিল। এর মধ্যে চলে আসলো জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবের প্রথম দিকে যখন নাকি বহুজন বলতে চাইছিল যে মাদ্রাসা যখন জুলাইয়ের মধ্যভাগ 18-19 এই ধরনের তারিখ যখন চলতেছিল, তখন অনেকে বলতেছিল মাদ্রাসার ছাত্ররা কেন নামবে না। তখন আমরাও চাই না যে মাদ্রাসার ছাত্ররা জুলাইয়ের এই বিপ্লবে এখন পর্যন্ত নামুক। যখন তারা নামবে তখন একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে যে এই যে রাষ্ট্রবিরোধী লোকজন নাইমা গেছে, এই যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকজন নাইমা গেছে, তারা এটাকে সেবোটাজ করতে চাচ্ছে, তারা এখানে একটা জঙ্গি হামলা করতে চাচ্ছে। তো এই যে এখানে আমি আরেকটা পয়েন্ট ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে জঙ্গি ট্যাগ দেওয়া। সেটা আপনারা অনেকেই ইতিমধ্যে জানা গেছেন যে এই জঙ্গি ট্যাগ দেওয়া, এই যে জঙ্গি বলা ন্যারেটিভ, এটাও তৈরি করছে তারা গত 8-10 বছরে, 15 বছরের মধ্যে। মাদ্রাসার যারা ছাত্র তারা মানেই হচ্ছে জঙ্গি, তাদেরকে দেখলেই জঙ্গি বলতে হবে, রাস্তাঘাটে যেখানেই পাবে সেখানে তাদেরকে জঙ্গি বলতে হবে। কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি আস্তানা, সেখানে হচ্ছে আতুর ঘর, সেখান থেকে জঙ্গি পয়দা হয়। তো এই ন্যারেটিভও তৈরি হয়ে গেছিল। তো এই কারণে জুলাই বিপ্লবের প্রথম দিকে কওমি মাদ্রাসার ছেলেদেরকে সাধারণত তাদেরকে কওমি কর্তৃপক্ষ যারা ছিলেন এবং কওমি অথরিটি যারা ছিলেন তারা চান নাই যে এইখানে তারা নামুক, এবং তাদের নামলে যে ন্যারেটিভ তৈরি হবে সেটা বরং এই বিপ্লবের জন্য, এই আন্দোলনের জন্য একটা হিতে বিপরীত হইতে পারে। কিন্তু যখন শেষ দিকে এসে, যখন জুলাই 27, 28, 29 এই সময় যখন নাকি এবং আগস্টের একদম শুরুর দিকে 1 তারিখে যখন এটা একদম সর্বব্যাপী বিপ্লব শুরু হয়, অভ্যুত্থান শুরু হয়, তখন হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা নিজেদের স্ব-উদ্যোগে, অনেক মাদ্রাসা ছিল যারা নাকি তাদের প্রাতিষ্ঠানিক ভয়ে, কারণ ওই সময় মাদ্রাসা অধিকাংশ মাদ্রাসারই সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি ছিল আওয়ামী লীগের লোকজন। তো তাদের ভয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে এটা স্বীকৃতি দিতে পারে নাই, প্রাতিষ্ঠানিকভাবে ছাত্রদেরকে বলে নাই যে তোমরা চলে যাও, তোমরা আন্দোলনে শরিক হও। কিন্তু অপ্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তি উদ্যোগে ছাত্ররা নিজস্ব উদ্যোগে তারা মাদ্রাসার কেউ গেট খুইলা, কেউ দেয়াল টপকিয়া, কেউ দরজা ভাঙ্গে চলে আসছে, এরকম বহুত ইতিহাস আছে। তো এইভাবে চলে আসছে এবং তারা এই বিপ্লবের একটা মূল ফুয়েল ছিল, তারা বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল। মোহাম্মদপুর বলেন, যাত্রাবাড়ি বলেন, উত্তরা বলেন, এটা একটা মূল চালিকা শক্তি ছিল মাদ্রাসার ছাত্ররা। এরপরে জুলাই বিপ্লবে তাদের বিরাট অবদান ছিল এবং তাদের সেটার একটা বহিঃপ্রকাশ আপনারা সবাই জানেন যে প্রায় শুধু কওমি মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে 40 থেকে 50 জনের মতো, এবং আলিয়া এবং কওমি মিলিয়া প্রায় 80 থেকে 90 জনের মতো। এর মধ্যে প্রায় অর্ধেকের ডকুমেন্টেশন করা গেছে। আমি এবং আমাদের আরেক ভাই মিরাজুর রহমান ভাই, দুজন মিলে এটার একটা ডকুমেন্টেশন করছি। আমরা প্রায় 50 জনের একটা তালিকা করছি, একদম তাদের নাম ধাম সবকিছু নিয়ে আমরা এটার একটা ডকুমেন্টেশন করছি। তো এই যে এত বিশাল সংখ্যক মাদ্রাসার ছাত্র শহীদ হইল এই আন্দোলনে গিয়ে, এই গণ অভ্যুত্থানে গিয়ে, তো এখন এই অংশগ্রহণের ফলে এখন লাভটা কি হয়েছে তাদের? এখানে দেখেন লাভটা, দেখেন যেটা আমি বলতেছিলাম যে বিগত 50 বছরে তাদেরকে যেভাবে একঘরে করে রাখা হয়েছিল, এই জুলাই বিপ্লব তাদেরকে সেই একঘর থেকে বের করে আনছে। তাদের পায়ের মধ্যে যে শিকল ছিল, স্বাধীনতা বিরোধী যে শিকল ছিল, তার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শিকল ছিল, সেই শিকল তারা ভাঙতে পারছে। এই শিকল আজকে দেখেন মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন আপনি যে তাদের চেতনার মধ্যে, চিন্তার মধ্যে এই ধরনের অর্গল আর কোনো কিছু নাই। আমি এটা আমি যখন থেকে মাদ্রাসায় পড়া শুরু করছি, সেই 1997 সাল থেকে নিয়ে 2007-08 পর্যন্ত, এই পুরাটা সময়ের মধ্যে আমি দেখছি যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে তাদের পায়ের মধ্যে একটা বেড়ি থাকতো,
একটা মানসিক বেরি। তারা যখন কোথাও যাইতো, তারা যখন শহরের কোথাও বেড়াইতে যাইতো, হাঁটতে যাইতো, বাসে চলতো, তাদের একটা বেরি ছিল এবং তাদের একটা মানসিক একটা দাসত্ব ছিল, মানসিক একটা ভার ছিল যে আমরা হচ্ছি রাজাকার, বা আমাদেরকে রাজাকার বলা হয়, আমাদেরকে দেশ বিরোধী বলা হয়, আমাদেরকে স্বাধীনতার চেতনা বিরোধী বলা হয়। কিন্তু এই জুলাই বিপ্লব এসে তাদের এই সমস্ত ভয় ডর সবকিছু ভেঙে দিছে। তাদের উপরে যে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছিল সেই ভয় তাদেরকে ভেঙে দিছে এবং সেই জুজুর ভয় একদম ধূলিসাৎ করে দিছে। তো এইটা হচ্ছে জুলাই বিপ্লবে তাদের অর্জন। এই যে তাদেরকে সমস্ত নিষেধাজ্ঞা যেগুলো নাকি এই বিগত 50 বছরে কালচারালি এবং এই সামাজিকভাবে তাদেরকে হেয় করা হয়েছিল, সামাজিকভাবে তাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, এই জুলাই বিপ্লব এই সমস্ত ব্যারিকেড তাদের ভাঙে দিছে। তারা এখন এত মুক্ত হয়েছে যে তারা এখন মুক্তভাবে সবকিছু বলতে পারে। এখন এই কারণে আমরা বলতেছি যে এই জিনিসটাকে ক্যাশ ইন করা দরকার। যে জিনিসটা আপনি অর্জন করলেন, এখন সেই অর্জনটা ডকুমেন্টেশন করা দরকার। আমি এটা বহুজনকে বলতেছি, বহুদিন ধরে বলতেছি যে এটা ডকুমেন্টেশন করা দরকার। আপনি যে একটা বিরাট অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্টের কারণে আপনার 50 বছরের দাসত্ব থেকে, 50 বছরের শৃঙ্খল কারাগার থেকে আপনি মুক্ত হইলেন, আপনি মুক্ত স্বাধীন হইলেন একটা অপবাদ থেকে, তো সেটার একটা ডকুমেন্টেশন আপনার লাগবে না? সেইখানে আপনার অবদান কি ছিল, সেইখানে আপনি কি কি করছেন, আপনার কারণে কি কি হয়েছে, আপনার ছাত্ররা, শিক্ষার্থীরা, শিক্ষকরা সেখানে কিভাবে অংশগ্রহণ করছে, তাদের অংশগ্রহণটা কত মহৎ ছিল, কত বৃহৎ ছিল, সেটা তো মানুষকে জানাইতে হবে। তো এই কারণে এটা ডকুমেন্টেশন দরকার। এখন ডকুমেন্টেশন কিভাবে করতে হবে? একটা তো হচ্ছে সেটা ইনফরমেটিভভাবে আপনার তথ্যগুলা, আপনার মাদ্রাসা শিক্ষার্থী কারা কারা শহীদ হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থী কারা কারা আহত হয়েছে, কারা কারা অংশগ্রহণ করছে, এই সমস্ত কিছুকে ডকুমেন্টেশন করতে হবে। 1 নাম্বার, শহীদদের তালিকা করতে হবে, শহীদদের তালিকা প্রকাশ করতে হবে, সেটা লিখিত আকারে এবং সেটা ভিডিও আকারে, সেটা বাংলা, ইংরেজি এবং আরবিতে ডকুমেন্টেশন করতে হবে প্রত্যেকজন শহীদের। এবং যারা নাকি আহত হয়েছে, আহতদের ডকুমেন্টেশন করতে হবে লিখিত এবং হচ্ছে ভিডিও আকারে, ভিজুয়ালাইজ করতে হবে। যদি এইটা করতে পারেন আপনি, তাহলে সেটা আপনার ডকুমেন্টেশন, আপনার যে বিজয় সেটার একটা অর্জন হয়ে থাকবে এবং সেটার একটা ছাড়পত্র হয়ে থাকবে এটা আপনার। এবং যারা নাকি এই মাদ্রাসার শিক্ষার্থী যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছে, এদের প্রত্যেকের লিখিত জবানবন্দি থাকতে হবে, লিখিত একটা তাদের যে শ্বেতপত্র থাকে তারা এটা লিখে দেবে যে ওইখানে তারা কি কি গেছিল, কিবার কোন দিন গেছিল, কোন কোন জায়গায় গেছিল, সেখানে কি তার অ্যাক্টিভিটি ছিল, কি সে দেখছে অভিজ্ঞতা এবং তার অংশগ্রহণ কতটুকু ছিল, এই যাবতীয় কিছু সে লিখবে। এই ধরনের ডকুমেন্ট হাজার হাজার পৃষ্ঠা হোক এবং হাজার হাজার সাক্ষী এখানে হোক, কোনো সমস্যা নাই। এই প্রত্যেকজনের ডকুমেন্টেশন আপনার লাগবে। এই প্রত্যেকজনের ডকুমেন্ট যখন আপনি করবেন, সেটা ভিজুয়ালভাবে এবং সেটা লিখিত আকারে যখন করবেন, সেইটা আপনার অ্যাচিভমেন্ট হবে। আজ থেকে 2 বছর পর, আজ থেকে 5 বছর পর একজন আইসা বলবে যে আপনারা তো বলেন যে জুলাই যোদ্ধা, জুলাইয়ের মধ্যে আপনাদের অনেক ছিল, অবদান ছিল। কি ছিল আপনাদের অবদান? কিছুই ছিল না, নাথিং। যদি বলে তখন আপনি কি করবেন? আপনি ওই যাত্রাবাড়ির কয়েকটা ভিডিও দেখাইবেন, তো ভিডিও বলবো যে এটা AI দিয়ে বানানো ভিডিও, আপনি কি করবেন? এই কারণে আপনার ডকুমেন্টেশন দরকার। আপনার যারা শহীদ হয়েছে, শহীদের প্রত্যেকের পরিবার, তারা কিভাবে শহীদ হয়েছে, তাদের কি কি ডকুমেন্ট তারা রেখে গেছে, কোথায় কোথায় যুদ্ধ করছে, আন্দোলন করছে, তাদের সঙ্গে কারা ছিল, তাদের বক্তব্য নিতে হবে, পরিবারের প্রত্যেকের বক্তব্য নিতে হবে, তারা কোথায় পড়াশোনা করছে, সেখানকার শিক্ষক শিক্ষার্থী, তাদের বন্ধুদের, এই প্রত্যেকের ডকুমেন্ট নিতে হবে, প্রত্যেকের বক্তব্য নিতে হবে, সেটা ভিডিও আকারে এবং লিখিত আকারে। তো এইটা যখন করবেন, তখন কেউ আপনার সামনে এসে দাঁড়ায় বলতে পারবে না যে আপনি কি করছেন। এবং এই যে 50 বছর যেভাবে আপনি শৃঙ্খলিত ছিলেন, কারাগারে বন্দী ছিলেন,
দেখবেন যে এগুলো যদি না থাকে 5 বছর পর আবার আপনাকে বন্দি করা হবে। কারণ আপনার কওমি মাদ্রাসা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। মাদ্রাসাগুলা হচ্ছে বাংলাদেশের শুধু ইসলাম না, দেশ রক্ষার সবচেয়ে বড় শক্তি। আমার কওমি মাদ্রাসার যে পাঠদান পদ্ধতি, এটার পাঠদান যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যে এই শক্তি এমনভাবে নিহিত আছে যে এদেরকে বিপ্লব আন্দোলন এবং ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য আলাদাভাবে ট্রেনিং দিতে হয় না। কওমি মাদ্রাসায় পড়লে তাদের অটোমেটিক ট্রেনিং হয়ে যায় যে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে, ইসলামের পক্ষে আমাকে লড়তেই হবে, এটাই হচ্ছে আমার জিহাদ। তো এই যে তাদের অ্যাচিভমেন্ট, এটাকে ধরে রাখেন। কিভাবে করতে হবে সেটা আমি বইলা দিলাম। এখন সেটা আপনার ব্যক্তি উদ্যোগে করতে পারেন, সেটা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারেন, কোনো মাদ্রাসা করতে পারেন, কোনো ধনী ব্যক্তি, দাতা ব্যক্তি করতে পারেন, ব্যাফাক থেকে করতে পারেন, অন্য কোনো বোর্ড থেকে করতে পারেন, কোনো ফাউন্ডেশন থেকে করতে পারেন। যেভাবে করতে পারেন করেন, যেভাবে করেন ক্ষুদ্রভাবে হইলেও সেটা করেন, কিন্তু এই অ্যাচিভমেন্টটাকে ডকুমেন্টেশন করেন, এটাকে ধৈর্য রাখেন এবং এটাকে জাতির সামনে, সারা পৃথিবীর সামনে উপস্থাপন করেন। তাহলে আপনার যে জুলাই বিপ্লবে আপনার অংশগ্রহণ, সেইটা যেমন নাকি একটা ডকুমেন্টেড হবে, সেটা আপনার বড় একটা হাতিয়ার হবে, একটা রক্ষা কবচ হবে, তেমনি আপনার অবদান এই সারা পৃথিবীবাসী জানবে।